হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যারা লাইভে আছেন, যুক্ত আছেন, কাইন্ডলি একটু কষ্ট করে আপনারা সবাই হচ্ছে একটু সাউন্ডটা ঠিক আছে কিনা এটা একটু দেখবেন। আর হচ্ছে আহ, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে শুরু করে দিব। একটু কমেন্টে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তো চলুন শুরু করা যাক। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন লাইভটা, সবাই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আজকের লাইভটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে যাচ্ছে, কারণ হচ্ছে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যে কিভাবে আমরা অনার্স শুরু করব বা কোথা থেকে শুরু করব, আম, কোন কোন ভাবে শুরু করব। এগুলা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলা হচ্ছে আমরা সবচেয়ে চেষ্টা করব যে ওই প্রশ্নগুলা কভার করার জন্য। অনেকেই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপে আপনারা প্রশ্ন করেন যে আমরা কিভাবে শুরু করব, আমাদের সিলেবাস কি। আপনারা চাইলে হচ্ছে আমাদের এই কমেন্টের মাধ্যমে হচ্ছে এখানে আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে হচ্ছে আপনারা অ্যাড হতে পারেন। কারণ আমরা মেসেঞ্জার গ্রুপ রেখেছি যেখানে আপনাদের একেবারে পার্সোনালি হচ্ছে যে যার যে প্রবলেম সেই প্রবলেমগুলো দেখানো হয়। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে কানেক্টেড থাকার জন্য। আর যে কোনো প্রশ্ন যে কোনো কিছু হচ্ছে আপনারা শেয়ার করবেন আমাদের সাথে, তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আসি হচ্ছে আমরা আমাদের এই অনার্স প্রথম বর্ষে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের অনেকেরই প্রশ্ন কি কি সাবজেক্ট থাকে এবং কি কি হচ্ছে আহ, বিষয় নিয়ে আপনাদের পড়তে হবে, এবং কত চার চার ইয়ারে আপনি কোন ইয়ারে কয়টা করে সাবজেক্ট পড়বেন এবং এখানে কি কোনো সাবজেক্ট রিপিট হয় কিনা। ঠিক আছে, আমরা বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে প্রথমে আসেন যে বিষয়, অনার্স প্রথম বর্ষ। অনার্স প্রথম বর্ষ, তো আপনারা একটা জিনিস জেনে রাখেন যে আপনাদের 4 বছর অনার্সের অনার্স এর 4 বছরে 4 বছরে কোনো বিষয় কখনো রিপিট হবে না। যদিও একই সাবজেক্টের নাম আপনারা
একাধিকবার পাবেন, কিন্তু কোনো বিষয়ই হচ্ছে কোনো ভার হচ্ছে আপনাদের রিপিট হবে না। একাধিক পাইলেও হচ্ছে এক সাবজেক্টের সাথে আরেক সাবজেক্টের কোনো তেমন কোনো মিল থাকবে না। কিন্তু বেসিক জিনিসগুলো যেগুলো একেবারে অর্থনীতির গোড়াপত্তন বা অর্থনীতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে ওইগুলা সেম থাকবে। তো সুতরাং প্রথম বর্ষটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ৪ বছরে আপনারা কয়টা বই পড়বেন একটু কাউন্ট করে দেখি। প্রথম বর্ষে আপনারা পড়বেন হচ্ছে ৬টি বই। ওকে? মাহিন ভাই, হ্যালো? বাসায় ভাই? ভাই আমি তো অনলাইনে ক্লাস নিচ্ছি ভাই। এখন তো বেরোতে পারবো না। আরে ভাই অনলাইনে ক্লাসে বসে পড়ছি। ও, তাহলে বাসা হচ্ছে ওই যে গলাচিপা যেই ইটা আছে না, এই প্রাইমারি স্কুলটা আছে না, হ্যাঁ এই প্রাইমারি স্কুলের পাশেই। ওকে। সরি, আমার একটা ফোন এসেছিল, যার জন্য দুঃখিত সবাইকে। আহ, তারপরে আসেন, তো প্রথম ইয়ারে আপনারা পড়বেন হচ্ছে ৬টা বই। তারপরে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ইয়ারে পড়বেন হচ্ছেন আপনারা ৭টি বই। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, এই মোড়েরটা। হ্যাঁ হ্যাঁ। সরি, আবার ফোন চলে আসছিল। ওকে। আচ্ছা, তো এর এর মধ্যে আপনারা দেখেন, দ্বিতীয়র হচ্ছে ৬০টি বই পড়বেন, তৃতীয় ইয়ারে বই পড়বেন হচ্ছে ৮টি, আর চতুর্থ ইয়ারে পড়বেন হচ্ছে ৯টি। চতুর্থ ইয়ারে ৯টি বই পড়বেন, কিন্তু ভাইবা সহ ভাইবা সহ আপনাদের এটা ধরা হয় হচ্ছে ১০টি সাবজেক্ট। ঠিক আছে? কারণ ভাইবারও একটা মার্ক আছে এবং ভাইবার মার্ক আপনার কাউন্টেড। আচ্ছা, তো আজকে আমরা বিশেষত বাকি সবগুলো নিয়ে আলোচনা করব না। আমরা বিশেষত হচ্ছে এই প্রথম বর্ষের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা যাদেরকে ফোকাস করতেছি তারা হচ্ছে প্রথম বর্ষ। তো প্রথম বর্ষের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম বর্ষের যে ৬টা সাবজেক্ট আছে, ৬টা সাবজেক্ট আমি একটু যদি বলি, যেমন ১ নাম্বার সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। অভ্যুদয়ের দয়ের ইতিহাস। ওকে? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এরপরে ২ নাম্বার যেই সাবজেক্টটা আছে, এটা আপনার বিষয়ে ঢুকে গেছেন এখন। সেটা হচ্ছে গাণিতিক অর্থনীতি। গাণিতিক অর্থনীতি। তারপরে হচ্ছে ৩ নাম্বার মৌলিক পরিসংখ্যান। মৌলিক পরিসংখ্যান। মৌলিক পরিসংখ্যান। আর ৪ নাম্বার যে সাবজেক্ট সেটা হচ্ছে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি।
ব্যষ্টিক অর্থনীতি। তারপরে হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বারে হলো হচ্ছে মৌলিক সামষ্টিক অর্থনীতি। ওকে, তা এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার যে সাবজেক্টটা, এটা হচ্ছে নন মেজর বা অপশনাল বলা যায়। তা নন মেজর বা অপশনালে কি সাবজেক্ট থাকতে পারে? আপনাদের এক একজনের কলেজে এক এক ধরনের সাবজেক্ট থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে হচ্ছে আপনার এই সমাজ বিজ্ঞান অথবা সমাজ কর্ম। এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা আপনাদের পড়তে হবে। আপনাদের ফাইনাল পরীক্ষায় হচ্ছে প্রশ্নের মধ্যে দুই দুই বিষয়েরই প্রশ্ন থাকবে। আপনি যেটা পড়ছেন বা আপনার কলেজ যেটাকে প্রিফার করেছে সেটাই হচ্ছে আপনারা অ্যান্সার করবেন। এই হচ্ছে আপনাদের প্রথম বর্ষের বিষয় পরিচিতি। তো বিষয় পরিচিতির মধ্যে আমরা কোন সাবজেক্টগুলো কিভাবে পড়ব, এটার একটা অ্যানালাইসিস আমরা আজকে করব। কিভাবে পড়লে আপনারা, এবং প্রশ্ন প্যাটার্ন। প্রথমে আমরা দেখি হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। প্রশ্ন পদ্ধতি। পরীক্ষার প্রশ্ন আপনাদের কিভাবে হবে? আপনাদের এই অনার্সের আগে যে আপনারা ইন্টারমিডিয়েটে যেভাবে হচ্ছে পড়ে আসছেন, যে আহ, প্রশ্ন একটা উদ্দীপক থাকে, সৃজনশীল থাকে, সেই সৃজনশীলের জায়গা থেকে আপনাদের প্রশ্ন করা হয়। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নগুলা কিভাবে করা হবে সেটার এখন পদ্ধতিটা একটু ভিন্ন, কারণ এখন আপনাদের আর উদ্দীপক বা ওই রকমের কোনো পদ্ধতি থাকবে না। এখন আপনাদের যা আছে সব হচ্ছে লিখে লিখে অ্যান্সার করতে হবে, কোনো ধরনের উদ্দীপক থাকবে না। তো এর মধ্যে প্রশ্নগুলাকে 3টা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক বিভাগ, ঠিক আছে, ক বিভাগ। এই ক বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে 10টা। এমনিতে থাকবে হচ্ছে 12টা প্রশ্ন, 12টার থেকে আপনাকে 10টা অ্যান্সার করতে হবে, এবং প্রতি প্রশ্নের মান হচ্ছে 1, সুতরাং এখান থেকে হচ্ছে 10 নম্বর। 10 নম্বর। তারপরে হচ্ছে খ বিভাগ। খ বিভাগ, এই খ বিভাগ প্রশ্নগুলো হচ্ছে আপনার 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর প্রতি প্রশ্নের মান হচ্ছে 4। তো সুতরাং এখানে আপনি নাম্বার পাবেন হচ্ছে 20 নম্বর। তাহলে খ বিভাগে আপনার প্রশ্ন থাকবে হচ্ছে 20 নম্বর। হ্যাঁ ভাই, আসছেন? তো এই গেল হচ্ছে আপনার খ বিভাগ, ঠিক আছে। খ বিভাগে আপনি প্রশ্ন পাবেন হচ্ছে 60টা প্রশ্ন থাকবে। 60টার মধ্য থেকে আপনাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং প্রতি প্রশ্নের মান হবে হচ্ছে 20 নম্বর। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গ বিভাগ। গ বিভাগ, এই গ বিভাগ প্রশ্নটা, গ বিভাগে হচ্ছে আপনার 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং প্রতি প্রশ্নের মান হচ্ছে 10, অর্থাৎ 50 নম্বর। 50 নম্বর। তাহলে এইখানে সবচেয়ে বেশি নাম্বার, ঠিক আছে। আর এই 3 প্যাটার্নে আপনি টোটাল পরীক্ষা, লিখিত পরীক্ষা দিবেন হচ্ছে 80 মার্কস বা 80 নম্বর। 80 নম্বরের। ওকে, 80 নম্বরের। আর বাকি যে 20 নাম্বার থাকবে, বাকি যে 20 নাম্বার, এই 20 নাম্বার হচ্ছে ইনকোর্স। ইনকোর্স কলেজের যে ইনকোর্স গুলো হবে, ওই ইনকোর্স গুলো ভালো করে দিবেন। ওইখানে যে ভালো নাম্বার করলে আপনি হচ্ছে অবশ্যই এখানে এই নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারের মধ্যে যদি আপনি 15 রাখতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। কারণ এই
অনার্সে আপনাদের পাস মার্ক হলো হচ্ছে 40। পাস মার্ক হচ্ছে 40। এই 40-এর মধ্যে আপনাকে ইন কোর্স এবং লিখিত মার্ক মিলিয়ে 40 পেতে হবে। 40-এর কম পেলে আপনি ফেল। ঠিক আছে, ওই সাবজেক্টে আপনি ফেল। তো এখানে কি জাদুটা কোথায়, কোন জায়গায়, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কোন জায়গায়? বিষয়টা হলো যে আপনি যখন এই পরীক্ষায় লিখিত পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা হচ্ছে আপনার 80 নাম্বারের, আর বাকি 20 নাম্বার হচ্ছে আপনার ইন কোর্স। ধরেন আপনি এই 20 নাম্বার থেকে 15 নাম্বার পেয়ে গেছেন ইন কোর্সে, তাহলে আপনার এই 40 হওয়ার জন্য আর বাকি রইল কত? 40 হওয়ার জন্য আপনাকে এখান থেকে পেতে হবে আর হচ্ছে মাত্র 25। তাহলেই আপনি পাস, এবং পাস করলেই আপনি হচ্ছে সি পেয়ে যাবেন বা ডি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমরা অনেকেই ফেল করি এই জায়গাটায় যে আমাদের ইনকোর্স নাম্বারটা খুবই কম থাকে। ধরেন যে আপনার ইনকোর্স নাম্বার আছে 8, তাহলে আপনাকে খাতায় লিখে পেতে হবে 32। ঠিক আছে, খাতায় লিখে পেতে হবে মিনিমাম 32, কারণ এর আগে আপনি হচ্ছে পারছেন না। এর থেকে কম হলে আপনি হচ্ছে ই করতে পারবেন না, পাস করতেই পারবেন না। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে আমাদের মেইন সমস্যাগুলো হয় যে আমরা ইনকোর্স নাম্বার কত পেয়েছি সেটা হিসাব না করে পরীক্ষার হলে বসি, এবং আমার খাতায় কতটুকু নাম্বার পেতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এটা আমরা আসলে জানি না। অনেকেই এটা খেয়াল রাখি না। ঠিক আছে, যার কারণে আমাদের দেখা যায় যে পরীক্ষা অনেক সময় অনেক ভালো দিয়ে এসেও অন্যজন খারাপ পরীক্ষা দিয়েও এসেও পাশ করে, আর আমি ভালো পরীক্ষা দিয়েও হচ্ছে পাশ করতে পারি না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তো সবাই একটু খেয়াল রাখবেন যে আপনাদের ইনকোর্স নাম্বারটা আপনারা কতটুকু পেয়েছেন। এটা দরকার লাগে হচ্ছে ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেবেন যে স্যার আমার ইনকোর্স নাম্বারটা আমি কত পেয়েছি। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি ওই সাবজেক্টগুলোর, যেই সাবজেক্টগুলোর হচ্ছে আপনার ইনকোর্স নাম্বার ভালো নাই, সেই সাবজেক্টগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ খাতায় 32 নাম্বার, অর্থাৎ খাতায় যদি আপনি 40 নাম্বার পান, তাহলে এই 40 নাম্বার হচ্ছে 50% মার্ক। তাহলে 50% মার্ক পাওয়া কিন্তু সোজা কথা না। ঠিক আছে, অনার্সে লিখে 60% 40% নাম্বার পাওয়া ইটস অনেক কঠিন। তো সুতরাং এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। এরপরে আসেন যে আপনারা এই ফার্স্ট ইয়ারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ রেজাল্ট ভালো করার জন্য। পরবর্তীতে আপনি ভালো রেজাল্ট করার জন্য বা অনেক অনেক বেশি ফার্স্ট ক্লাস বা 3.00 পাওয়ার জন্য আপনার এই ফার্স্ট ইয়ারটা কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফার্স্ট ইয়ারটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ একমাত্র এই ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারটাই হচ্ছে আপনার হাতিয়ার, যে আপনি ফার্স্ট ক্লাস পরবর্তীতে পাবেন কি পাবেন না, বা টোটাল পয়েন্টগুলো আপনার ফার্স্ট ক্লাসে যাবে কিনা। ঠিক আছে, তো সুতরাং এটা একটু ভালো করে মাথায় রাখবেন, কারণ ফার্স্ট ইয়ার মাত্র 6টা সাবজেক্ট, 6টা। ঠিক আছে, তা 6টা সাবজেক্টের মধ্যে 1 নাম্বারটা হচ্ছে ইতিহাস। ইতিহাস ঠিক আছে, তাই ইতিহাসটা হলো কি একেবারে মেইন বেসিক যে ইতিহাস, যে আমাদের বাংলাদেশ কিভাবে গঠিত হয়েছে বা কিভাবে হয়েছে, ওই 1971 1947 থেকে 1947 থেকে হচ্ছে 1971, আর 71 থেকে হচ্ছে 1971 থেকে তারপর হচ্ছে বর্তমান পর্যন্ত এর মাঝখানে হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এই টপিকগুলো আপনাকে যে কোনো পরীক্ষার জন্য হোক আপনাকে কিন্তু জানতেই হবে। আপনি যদি পরবর্তীতে গিয়ে চিন্তা করেন আপনি চাকরির পরীক্ষা দিবেন বা গভর্নমেন্ট জবের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন, তখনও কিন্তু আপনাকে এগুলা জানতেই হবে। ঠিক আছে, গভর্নমেন্ট পরীক্ষার জন্য আপনাকে জিকে পড়তে হবে। জিকে মানে সাধারণ জেনারেল নলেজ। এই জিকের একটা অংশ, বাংলাদেশ বিষয়গুলোর একটা অংশই কিন্তু এই জিনিসগুলো। তাহলে আমি সাজেস্ট করব আপনারা যারাই হচ্ছে ইতিহাস পড়বেন ফার্স্ট ইয়ারে, চেষ্টা করবেন, দয়া করে চেষ্টা করবেন আপনারা এটাকে ডিটেলসে পড়ার জন্য, একেবারে ইন ডিটেলস। শুধুমাত্র প্রশ্ন পড়ে ছেড়ে দেবেন না। ঠিক আছে, শুধুমাত্র প্রশ্নগুলো পড়লেই হচ্ছে আপনি ধরাটা খাবেন, কারণ ইতিহাস কখনো মুখস্থ করার বিষয় নাই। ইতিহাস হচ্ছে জানা, আপনাকে ইতিহাস জানতে হবে, কোন সময় কি ঘটেছিল এগুলো জানতে হবে। তো সুতরাং যদি আপনাকে জানতে হয় তাহলে তো আর আপনি মুখস্থ করবেন না। মুখস্থ কেন করবেন? মুখস্থ করলে তো আপনি ধরা খাবেন। ঠিক আছে, তা এরপরে হলো
ইতিহাসের ব্যাপারটা আপনারা এভাবে ক্লোজ করবেন। এরপরে গিয়ে পরীক্ষার আগে একটা সাজেশন আকারে যদি পড়েন তখন পড়তে পারেন। সাজেশন দেখে যদি আপনারা মনে করেন যে বেশি না 16 থেকে 20টা প্রশ্ন পড়লে আপনার 100% কমন পড়ে যাবে। 100% কমন পাবেন। কারণ এখানে প্রশ্ন প্রচুর রিপিট হয়। কারণ এখান থেকে প্রশ্ন নতুন করে দেওয়ার তেমন কিছু নাই। ঠিক আছে? এরপরে আসেন সবচেয়ে ভয়ের যে জায়গাটা, কারণ ইকোনমিক্স সাবজেক্টটা সব গ্রুপই নিতে পারে। যেমন হচ্ছে আপনি সায়েন্স থেকেও আসতে পারেন, আবার হচ্ছে আপনি আর্টস থেকেও আসতে পারেন। এই আর্টসেরটাই বেশি আসে এখানে, আর্টসের সাবজেক্ট ছেলে মেয়েগুলো সবচেয়ে বেশি আসে। আমি নিজেও হচ্ছে আর্টস থেকেই আসা। আর্টস, তারপরে হচ্ছে আপনার কমার্স থেকে অনেকে আসে এই সাবজেক্টে অনার্স করার জন্য। অর্থাৎ কমার্স থেকে তেমন একটা, সায়েন্স এবং কমার্স থেকে মোটামুটি থাকে, কিন্তু সবচাইতে বেশি থাকে হচ্ছে আর্টস থেকে। তাই আর্টস থেকে যারা আসে তাদের জন্য সবচেয়ে ভয়ের জায়গা, মানে ভয় পাওয়ার মতো একটা জায়গাই হলো দুইটা সাবজেক্ট। এই অর্থনীতিতে সকল কিছুই আপনি বুঝতে পারবেন, কিন্তু দুইটা সাবজেক্টে গিয়ে হচ্ছে আপনাকে একটু ব্যাক পাইতে হবে। সেটার এক নাম্বার হলো গণিত, মৌলিক গণিত। ঠিক আছে? আমরা ইন্টারমিডিয়েট লাইফে এই আর্টস এবং কমার্সের যে ব্যক্তিগুলো থাকে এরা হচ্ছে ম্যাথকে আলবিদা জানায় দেয় এসএসসির পর থেকেই। এসএসসির পরেই হচ্ছে ম্যাথ আলবিদা। তো এর মাঝখানে হচ্ছে তারা ম্যাথ নিয়ে তেমন একটা পড়াশোনা করে না এবং তাদের ম্যাথের প্রতি আকৃষ্টতাটাও কম থাকে। এটা স্বাভাবিক এবং তেমন মানে বড় কোনো ব্যাপারও না এটা। তো মৌলিক গণিত যে বিষয়টা আছে এবং বা গাণিতিক অর্থনীতি, এটার আরেকটা নাম হচ্ছে গাণিতিক অর্থনীতি। ঠিক আছে? এই গাণিতিক অর্থনীতি যে বিষয়টা আছে আর বা মৌলিক গণিত যে বিষয়টা আছে, এটা নামে গাণিতিক অর্থনীতি কিন্তু একেবারে পুরা পিওর গণিত, পিওর ম্যাথ এটা। আর ম্যাথ কোনো জেনুইন ম্যাথ না, তা হচ্ছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ, ওকে? এটা মানে প্রকৃত সত্য কথা। ঠিক আছে? কেউ যদি মনে করেন যে ভয় দেখাচ্ছি, আসলে ভয় না, এটা পিওর সত্যি কথা। এটা আপনাকে মানতেই হবে। আপনি যেহেতু এই সাবজেক্টে পড়তেছেন, পড়বেন বা পড়তেছেন, ভর্তি হয়েছেন, সুতরাং এটা আপনাকে জানতেই হবে এবং এই সত্যটুকু আপনাকে মানতেই হবে। যদি এই সত্যটুকু না মানতে পারেন তাহলে আসলে আপনি মানে এই সাবজেক্টে ভালো করার বা এই সাবজেক্টে আপনি সার্ভাইভ করতে পারবেন না, আসলেই পারবেন না। কারণ আমি 2015 2015-16 সেশনের এখন আমার মাস্টার্স কমপ্লিট, এই সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট। কমপ্লিট। তো মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেও এখনো আমার কিছু বন্ধু বান্ধব আছে, এখনো তারা হচ্ছে এই যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ম্যাথ, এই ম্যাথে এখনো আটকে আছে। তার মানে এখনো তারা কি করতে পারেনি, অনার্সই পাস করতে পারেনি। তো সুতরাং এই সাবজেক্টে সার্ভাইভ করতে হলে আপনাকে সত্যটুকু বুঝতে হবে। অনেকেই আপনাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করবে যে এটা এরকম হয় না, ওইরকম হয়, ওইরকম হয় না, ওইরকম হয়। আসলে ব্যাপারগুলো এরকম না। আপনাকে অবশ্যই একেবারে 100% এগুলোর সম্পর্কে, রিয়েলিটি সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? যদি আপনি রিয়েলিটি না জানেন তাইলে আসলে কোনো লাভ নেই। ঠিক আছে? রিয়েলিটি আপনাকে জানতেই হবে। রিয়েলিটি জানলেই হচ্ছে আপনি কি করতে পারবেন, এটাতে সার্ভাইভ করতে পারবেন। ঠিক আছে? ওকে। ওকে, এই একটা গেল সাবজেক্ট। আরেকটা হচ্ছে এই ম্যাথের মতোই, সেটা হচ্ছে মৌলিক পরিসংখ্যান। মৌলিক পরিসংখ্যান, মৌলিক পরিসংখ্যান। এই সাবজেক্টটাও অনেকটাই ম্যাথের মতো, ম্যাথেরই একটা অংশ বলা যায়। এই সাবজেক্টটাও অনেকটা ম্যাথের মতো। আপনাকে ম্যাথের মতো করেই এটাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি বলেন যে আমি পরিসংখ্যান ইজিলি পেরে যাব তাহলে মিথ্যা। আপনাকে ম্যাথের মতো করেই হচ্ছে এটাকে সমানভাবে কি দিতে হবে, আপনাকে সমানভাবে হচ্ছে আপনাকে
গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তারপরে আসেন, এরপরে আপনি একেবারে বেসিক যেই সাবজেক্টটা পড়বেন, যে সাবজেক্টটা আপনাকে আহ, অর্থনীতি শিখাবে, মূলত হচ্ছে একেবারে অর্থনীতি বিষয়টা কি সেটা আপনাকে শিখাবে, ঠিক আছে? এটা 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 হচ্ছে আপনাকে আহ, দুইটা সাবজেক্ট হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এগুলো হচ্ছে থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করবে আপনার। আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি একেবারে বেসিক এবং কনসেপ্ট, যেটা বলে ইকোনমিক্সের যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করবে আপনার এই দুইটা সাবজেক্ট। এবং এই দুইটা সাবজেক্ট যদি কেউ বলেন যে না আমি না পড়েই পারবো, পরীক্ষার আগের রাতেই পড়বো, ভাই বিশ্বাস করেন আপনি মরে যাবেন, কিন্তু এই এই দুইটা সাবজেক্ট আপনি পাস করতে পারবেন না, ঠিক আছে? কারণ এগুলার হচ্ছে এমন বেসিক, ফার্স্ট ইয়ারের এই জায়গাটা এত পরিমাণের বেসিক যে এই দুইটা সাবজেক্ট সম্পর্কে যদি আপনি এই ফার্স্ট ইয়ারে না জানেন, তাহলে 4টা বছর আপনাকে কষ্ট করতে হবে। 4টা বছর আপনি কষ্ট করবেন, ঠিক আছে? তো সুতরাং প্রথম বর্ষটা এতটাই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। আর আপনি কিভাবে কি মনে করেন আমি জানি না, কিন্তু আপনারা যদি কেউ এই অর্থনীতির বিষয়টাকে, অনেকেই আপনাকে বলবে যে এটা অনেক কঠিন, নিও না। হ্যাঁ ভাই কঠিন, কিন্তু এটার একটা টেকনিক আছে ভাই, একটা সাবজেক্টের ধারা আছে। কঠিন সবই, আপনি না জানলে দুনিয়ার সব সাবজেক্টই কঠিন, ঠিক আছে? আপনি যদি না জানেন তাহলে বাংলাও আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, বাংলা এতটা সহজ না, ঠিক আছে? তো এখানে আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফলোটা হচ্ছে কি, স্ট্র্যাটেজিটা কি, যে প্রথম বর্ষে আপনি একটা জেনুইন, আপনি যদি ইকোনমিক্স জীবনেও না পড়ে থাকেন বা আগে পড়েছেন তারপরেও আপনি একজন জেনুইন মেন্টর নেবেন। মেন্টর, ঠিক আছে? জেনুইন একজন মেন্টরের কাছ থেকে সাহায্য নেবেন। সেই মেন্টরটা হতে পারে আপনার ডিপার্টমেন্টের শিক্ষক, হতে পারে আপনার কোনো বড় ভাই, হতে পারে আপনার কোনো আমাদের মতো অনলাইন কোনো প্ল্যাটফর্ম, ঠিক আছে? যেই কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি একটা গুরুত্বপূর্ণ মেন্টর নেবেন। মেন্টরটা কি হবে, যে আপনাকে এই কনসেপ্টগুলো, ইকোনমিক্সের যতগুলো কনসেপ্ট আছে, ইকোনমিক্সের কনসেপ্ট, এই কনসেপ্টগুলো ধরে ধরে শেখাবে, ঠিক আছে? পরীক্ষায় পাশ করাটা এখানে মুখ্য বিষয় না, ঠিক আছে? আপনি যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনি অটোমেটিকলি পরীক্ষায় ভালো করবেন। এখানে আপনাকে নতুন করে আসলে পরীক্ষা পাশ করানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হবে না। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন এবং এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, যেমন আপনার ব্যষ্টিক এবং সামষ্টিকের যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো যদি আপনার একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার থাকে, আপনি অবশ্যই এগুলোতে ভালো করবেন। আর ম্যাথ এবং পরিসংখ্যান যে দুইটা সাবজেক্ট বলেছি, ম্যাথ আর হচ্ছে স্ট্যাট, ঠিক আছে? এই স্ট্যাট এবং ম্যাথ, এই দুইটা সাবজেক্ট আপনাকে অবশ্যই রেগুলার মেনটেন করতে হবে, রেগুলার পড়তে হবে। আপনাকে যেইখান থেকেই পড়েন না কেন ভাই, আপনি নিজে নিজে পড়েন বা যেটাই করেন না কেন, এই দুইটা সাবজেক্ট আপনাকে রেগুলার কোনোভাবে একটু একটু করে আগায় যেতে হবে। আর বাকিগুলো হচ্ছে ইকোনমিক্সের আপনি কনসেপ্টগুলো, ব্যষ্টিক এবং সামষ্টিকের, ব্যষ্টিক আর হচ্ছে সামষ্টিক, এই দুইটা সাবজেক্টের কনসেপ্টগুলো একেবারে ধরে ধরে শিখবেন এই প্রথম বছরে। আর এরপরে আপনি কারো কাছে পড়েন বা হচ্ছে না পড়েন, কারো থেকে সাহায্য নেন বা না নেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম বর্ষের আপনার এই আহ, বিষয়গুলোর কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতেই হবে, ঠিক আছে? আসেন, এবার আসেন যে আপনি কিভাবে শুরু করবেন বা সিলেবাস কি, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট থেকেই আপনাকে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন হবে। হয়তো আজ এই বছর এই টপিক থেকে এই প্রশ্নটা আসছে, এর পরের বছর অন্য একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো সুতরাং এগুলা এক এক সময় এক এক ধরনের প্রশ্ন আসবে। তো এখানে বাছাবাছির কিছুই নেই, কিন্তু তারপরেও যদি বলি, আপনারা যদি সাজেশন করতে চান যে আমি অল্প পড়বো কিন্তু আমার পাস করতে হবে,
ঠিক আছে? তাহলে আমি একটা ট্রিক্স দিতে পারি। সেই টিপসটা হচ্ছে যে আপনি প্রথমে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। বিগত সালের প্রশ্ন, যেই কোনো জায়গা থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। দেখে আপনি প্রথমে একটা নোট নেবেন। নোট করে কি করবেন? যেই চ্যাপ্টারগুলো থেকে ক, খ এবং গ এই ৩টা বিভাগই প্রশ্ন আসে। এমন কিছু চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো থেকে এই ৩টা বিভাগই হচ্ছে আপনি প্রশ্ন পাবেন। ঠিক আছে? এই ৩টা বিভাগে এইরকম চ্যাপ্টারের প্রশ্নগুলো বা এরকম চ্যাপ্টারগুলোকে, এরকম অধ্যায়গুলোকে আপনি হচ্ছে আলাদা করে ফেলবেন। তো এরকম অধ্যায় থাকে মিনিমাম ৩টা থেকে ৪টা। ৩ থেকে ৪টা অধ্যায় থাকে এরকম, যেগুলাতে একেবারে প্রতি ঈদ থেকেই প্রশ্ন আসে। ক বিভাগের প্রশ্ন আসে, খ বিভাগের প্রশ্ন আসে, গ বিভাগের প্রশ্ন আসে। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারগুলোকে যদি আপনি আলাদা করে নেন, এখান থেকে মিনিমাম আপনার 50% নাম্বার কভার হয়ে যাবে। একেবারে 100% থাকেন যে আপনি 50% নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। তাহলে 50% নাম্বার হলো 40 মার্কস। তাহলে আর আপনি যদি হচ্ছে এন কোর্সে 10ও পান, তাহলে আপনার টোটাল হয়ে গেল 50। আর 50 মানে তো আপনার অনেক ভালো নাম্বার পেয়ে গেছেন। ঠিক আছে? তো রেজাল্ট খারাপ করার কোনো ওয়েই নেই। আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন, তাহলে এভাবে পাবেন। তো এই গেল টেকনিক্যাল সিস্টেম। এরপরেও আপনাকে কি করতে হবে? যদি ভবিষ্যতের এর পরবর্তীতে ইয়ারগুলোতে যদি আপনি একটু রিল্যাক্স থাকতে চান, যে না আমি এর পরবর্তীতে ইয়ারে গিয়ে আর এত কষ্ট করব না, আমি মোটামুটি একটু রিল্যাক্সে পড়াশোনা করব, তাহলে আপনাকে এটার প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার কি হচ্ছে আপনাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, তো এই ছিল হচ্ছে আপনাদের বেসিক কনসেপচুয়াল যে জিনিসগুলো বা টেকনিকগুলো, যেভাবে হচ্ছে আপনি শুরু করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি কোথা থেকে শুরু করবেন সেটা আপনি ভালো করে চিন্তা করে দেখেন। যেমন হচ্ছে ম্যাথগুলো আপনি রেগুলার করবেন। ঠিক আছে? বেসিক এবং সামষ্টিক হচ্ছে টপিকগুলো আপনাকে ধরে ধরে বুঝতে হবে, কোন টপিক কি বলে। ঠিক আছে? এবং কোন টপিকগুলো আসলে আমি কিভাবে অ্যান্সার করতে পারবো। আর ইকোনমিক্সে ভাই গল্প লেখার কোনো জায়গা নেই। ঠিক আছে? ইকোনমিক্সে আপনি গল্প লিখতে পারবেন না। ইকোনমিক্সে অনেক কম লিখে অনেক বেশি নাম্বার আর্ন করতে হবে। ঠিক আছে? আপনাকে একদম ইজি জিনিসটাকে সুন্দর মতো লিখে অল্প লিখেন। ঠিক আছে? অল্প লিখে আপনাকে অ্যান্সার করে আসতে হবে এবং সেটা এক্সাক্ট লেখাটা হতে হবে, এবং তাহলেই আপনি নাম্বার পাবেন। কিন্তু আপনি যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন কিন্তু ওইখানে কাজের কথা একটাও লিখেন নাই, তাহলে ভাই নাম্বার পাওয়ার আশা বাদ দিয়ে দেন। ঠিক আছে? এখানে গল্প লেখার কোনো নাম্বার নেই। তো যাই হোক, এই ছিল আপনাদের টিপস। আর অনেকে এখান থেকে আরেকটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে ভাই বই কিনবো না সাজেশন কিনবো? পরীক্ষার আগে আইসা বলে বই নাকি সাজেশন। ঠিক আছে? এখন বলেন বই নাকি সাজেশন? তাহলে এই প্রশ্নের অ্যান্সার আপনি কিভাবে পেতে পারেন? আপনি এই জীবনে কোনোদিন এসএসসি, তারপরে হচ্ছে এইচএসসি এগুলো যে দিয়ে আসলেন, কখনো কি মেন বই না পড়ে আপনি কি কখনো আহ, এই সাজেশন বা গাইড পড়ে আসছেন? কোনোদিনই না। আপনি যদি ন্যূনতম পড়াশোনা করে থাকেন তাহলে কোনোদিনও হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন না। আপনাকে মেন বই পড়তেই হবে। আর যদি আপনি ভালো করতে চান তাহলে তো অবশ্যই মেন বই পড়বেন। আপনি সাজেশন পড়ে কি পাবেন ভাই? সাজেশনে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নটা যেমন ধরেন যে আমি একটা প্রশ্ন লিখলাম যে এরকম একটা প্রশ্ন থাকলো যে চাহিদা কাকে বলে? চাহিদা কাকে বলে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এবার বলেন, আপনি একটু চিন্তা করে বলেন তো, চাহিদা কাকে বলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আপনি এইটুকু অ্যান্সারই বললেন, কিন্তু চাহিদা সম্পর্কে আপনার বিন্দুমাত্র কোনো ইলাবোরেট ধারণা নেই। বিন্দুমাত্র আপনি তেমন বেশি কিছু জানেন না। যে এ চাহিদা থেকে যদি একটু ঘুরে প্রশ্ন করে, চাহিদা থেকে যদি একটু অন্যভাবে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন?
কখনোই বলতে পারবেন না। তো সুতরাং মেন বই পড়তে হবে ভাই। আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অবশ্যই মেন বই পড়তে হবে। ঠিক আছে? মেন বইয়ের বিকল্প কিছু নাই। হ্যাঁ, পরীক্ষার আগে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য একটা সাজেশন নিতেই পারেন। সাজেশন আপনি প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য, প্রশ্নগুলা দেখার জন্য আপনাকে অবশ্যই সাজেশন নিতে হবে। তবে আমি বলবো সাজেশন থেকে উত্তর পড়বেন না। বাংলাদেশে যতগুলো সাজেশন আছে, বাংলাদেশে যতগুলো সাজেশন কোম্পানি আছে বা এই কোম্পানিগুলো আছে, তাদের সবগুলা বই ভুল আছে। আপনি হয়তো বুঝবেন না, কারণ হচ্ছে আপনি নতুন মানুষ, আপনার কাছে মনে হবে এটাই অ্যান্সার, কারণ আপনি তো কখনো বই দেখেন নাই। সরাসরি যদি এগুলো দেখে যান, তাহলে আপনার 100% ধরে রাখেন যে আপনি ধরা খেতে পারেন। কারণ আপনার এখানে প্রশ্ন প্রশ্ন চাইছে একটা, অনেক সময় সাজেশনের অ্যান্সারগুলোতে দিয়ে রাখছে আরেকটা, কিন্তু আপনি তো জানেন না, কারণ আপনি তো মেইন বই পড়েন নাই। আপনি তো এটাই পড়ে যাবেন, ভুলটা তো আপনার না, আপনি তো ঠিকই পড়ে গেছেন, পরীক্ষায় সেম প্রশ্ন কমনও পাইছেন, কিন্তু আপনি লিখে দিয়ে আসছেন যেটা, যে অ্যান্সারটা পড়ছেন সেই অ্যান্সারটা আপনি লিখে দিয়ে আসছেন। তো এখন কি আপনি এই নাম্বারগুলো পাবেন? ঠিক আছে, কোনোদিনই না। তো সুতরাং এগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল। প্রথমেই আমি বলবো বই কিনবেন, বই কিনে বইয়ের থেকে কনসেপ্ট অনুযায়ী নিজে পড়েন, অথবা কারো সাহায্য নিয়ে পড়েন, অথবা কোনো টিচার বা মেন্টর বা কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি অবশ্যই এগুলা ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবেন। তো প্রথম বর্ষের জন্য আমার একটাই সাজেশন, যে আপনারা শর্টকাটে যাবেন না। প্রথম বর্ষের ব্যক্তিদেরকে আমি একটাই বলবো যে আপনারা কখনো শর্টকাটে যাবেন না। যদি শর্টকাটে যান তাহলেই ধরা খাবেন ভাই। যদি শর্টকাটে যান তাহলেই আপনি ধরা খাবেন। শর্টকাটে যাবেন না প্লিজ। আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা কখনোই শর্টকাট ওয়েতে চিন্তা করবেন না, কারণ শর্টকাটে চিন্তা করলেই ভাই আপনি ধরা খাবেন। ঠিক আছে? তো এই এই কথাগুলো যদি আপনি ভালো মতো মেনে ক্লাস মানে আপনার পড়াশোনাটা চালায় যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো করবেন। তো আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হলো, আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে ম্যাথ এই ম্যাথটা ফ্রি ক্লাস করতে পারবেন। একেবারে কমপ্লিট ম্যাথ হচ্ছে ফ্রি ক্লাস পাবেন। ঠিক আছে? এই ম্যাথ হচ্ছে আপনি কমপ্লিট ফ্রি ক্লাস পাবেন, ফ্রি। এই ম্যাথটা আমি সবার জন্য ওপেন রেখেছি, ফ্রি করার জন্য। কারণ হচ্ছে ম্যাথে অনেকেরই সমস্যা। ঠিক আছে? অনেকে দুর্বল, ম্যাথে প্রচুর দুর্বল। এখানে একেবারে বেসিক থেকে আপনারা একেবারে টোটাল ম্যাথ ফ্রি করতে পারবেন। ঠিক আছে? ম্যাথের আপনাদের যে প্রথম বর্ষের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমি এখানে আপনাদেরকে ফ্রি করাবো। ঠিক আছে? আর বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে ব্যষ্টিক, আর হচ্ছে সামষ্টিক, আর হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যান এগুলো আমাদের পেইড কোর্স থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পেইড কোর্স। পেইড কোর্সের মধ্যে বেস্টিক এবং সামষ্টিক আপনার হচ্ছে 999 টাকা। ওকে? আর পরিসংখ্যাটা হচ্ছে আপনার 999 টাকা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোর্স। যদি কেউ এই দুইটা মানে সম্পূর্ণ কোর্সটা আপনি একসাথে নিতে চান, তাহলে তার জন্য হচ্ছে কিছু টাকা ছাড় আছে। তার জন্য হচ্ছে 1800 টাকা। ঠিক আছে? 1800 টাকা দিয়ে হচ্ছে আপনি এই সম্পূর্ণ অর্থনীতির কোর্সটা করতে পারেন। আর কোর্সের মধ্যে আপনাদের ক্লাস হবে টোটাল 4 মাস। 4 মাস ক্লাস করবেন। 4 মাস ক্লাসে আপনি কমপ্লিট এই প্রথম বর্ষে যতগুলো সাবজেক্ট আছে ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে ম্যাথ তো আপনার জন্য ফ্রি। আপনি যদি আমার কোর্স নাও কেনেন, তাও হচ্ছে আপনার জন্য ম্যাথ ক্লাস ফ্রি। ঠিক আছে? আপনি ম্যাথ ক্লাস করেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করেন যে এখানে ম্যাথ ক্লাস করানো হয়, আর তুমি রেগুলারলি ম্যাথ ক্লাস এখানে করতে পারবা। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে একটা রুটিন প্রোভাইড করার জন্য, আর আপনাদের জন্য একটা, এখানে আপনাদেরকে আমি একটা কমেন্ট সেকশনে একটা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। যেই গ্রুপটাই হচ্ছে আপনারা কি করতে পারবেন, এখানে সবাই জয়েন করে ডেইলি যে আপডেটগুলো আছে, আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনারা এখান থেকে সবাই চেষ্টা করবেন এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য, এবং এখানে আপনারা সকল ধরনের হেল্প,
এই এই গ্রুপ থেকে আপনারা যে কোনো ধরনের হেল্প, ঠিক আছে, পেয়ে যাবেন। আপনারা এই গ্রুপটাতে জয়েন করে দিবেন। আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। এই যে লিংকটা দেওয়া আছে, দেখেন এই লিংকটাতে হচ্ছে আপনারা ক্লিক করে সবাই হচ্ছে গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আর ওইখানে যত ধরনের আপডেট, যে কোনো ধরনের কিছু আপনারা পেয়ে যাবেন। এই 4 মাসে আপনি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি যতদিন পর্যন্ত আপনাদের ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত পড়ানো হবে। প্রত্যেকটা টপিক আপনি যদি ভালো করে না বোঝা পর্যন্ত আপনাকে এটা পড়ানো হবে। সামষ্টিক সেম, পরিসংখ্যান আপনি যাতে A+ পান এরকম পর্যায়ে আপনাকে করায় দেওয়া হবে, এবং আমি আশা করব আমার ক্লাসগুলো করলে আপনারা A+ পাবেনই। আর এখানেও ঠিক বেস্টিক সামষ্টিকে আপনি A+ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন, এবং ভবিষ্যতে আপনার কোনোদিন কারোর কাছে বেস্টিক এবং সামষ্টিক পড়তে হবে না, এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যত ইয়ার আছে ওই কোনো ইয়ারে গিয়ে আপনাকে আর এটা পড়তে হবে না। ঠিক আছে? তা আমি এইভাবে হচ্ছে আপনাকে একেবারে অর্থনীতিটাকে আপনাকে হচ্ছে চোখের সামনে এনে তুলে ধরবো। ঠিক আছে? ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই। আমাদের পরবর্তী লাইভ ক্লাসে ম্যাথের যে কোনো একটা টপিক নিয়ে শুরু হবে। ঠিক আছে? ম্যাথের যে কোনো একটা টপিক, তবে ম্যাথে আমরা তৃতীয় অধ্যায়ের যেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ। প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ বিশ্লেষণ এই টপিকটা দিয়ে হচ্ছে আমরা শুরু করব। ঠিক আছে? এই টপিকটা থেকে বা এই চ্যাপ্টারটা থেকে আমরা শুরু করব, কারণ এর আগের বিষয়গুলো খুব ইজি, ওইগুলো আমরা পরে শুরু করব। তবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে প্রতি বছর 15 থেকে 20 নাম্বার প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে? তো সুতরাং এইটার থেকে আমরা শুরু করব। তো আশা করি ক্লাসের সাথেই থাকবেন এবং আমাদের গ্রুপে জয়েন করেন। এই আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং এই আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে এগুলোতে জয়েন করে থাকবেন, এবং এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন যে কোন দিন কোন ক্লাস হবে, সেই আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের ক্লাসটা আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে আহ, আপনারা হচ্ছে শেয়ার করে দেবেন। ঠিক আছে? বিষয়গুলো শেয়ার করবেন এবং আমাদের পেজটা হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনাদের প্রোফাইলে। ধন্যবাদ সবাইকে। আজকে লাইভটা এই পর্যন্তই।